সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে এই ভিডিওটিতে আলোচনা করব বৌদ্ধ ইতিহাসে এক অনন্য বিহার ও ধর্মপ্রসারের প্রাণকেন্দ্র জেতবন। আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। চলুন আলোচনা করা যাক। বৌদ্ধ ধর্মের ইতিহাসে যেসব স্থান ধর্মপ্রচার, সাধনা ও সংঘ জীবনের কেন্দ্র হিসেবে বিশেষ মর্যাদা লাভ করেছে, জেতবন তাদের মধ্যে সর্বগ্রে উল্লেখযোগ্য। জেতবন কেবল একটি বিহার বা উদ্যান নয়, বরং এটি গৌতম বুদ্ধের জীবন, বৌদ্ধ সংঘের বিকাশ এবং ধর্মীয় বিস্তার, শিক্ষা বিস্তারের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে জড়িত একটি ঐতিহাসিক স্মারক। বুদ্ধের দীর্ঘ ধর্মপ্রসারের জীবনে যে কয়েকটি স্থান তার সবচেয়ে প্রিয় ও গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল হিসেবে বিবেচিত, জেতবন তার মধ্যে সর্বাধিক প্রসিদ্ধ। শ্রাবস্তী নগরের উপকণ্ঠে অবস্থিত এই বিহার প্রাচীন ভারতের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় রচনা করেছে। জেতবন বিহার সঙ্গে রাজকুমার জেত, অনাথপিণ্ডি সৃষ্টি এবং স্বয়ং গৌতম বুদ্ধের নাম গভীরভাবে জড়িত। দান, ত্যাগ, করুণা ও প্রজ্ঞার যে আদর্শ বৌদ্ধ ধর্ম প্রসার করে, জেতবন প্রতিষ্ঠা ও তার বিকাশ তার একটি বাস্তব ও জীবন্ত দৃষ্টান্ত। এই প্রবন্ধে জেতবন ঐতিহাসিক পটভূমি, প্রতিষ্ঠা, স্থাপত্য, ধর্মপ্রসারমূলক ভূমিকা, সামাজিক প্রভাব এবং বৌদ্ধ ইতিহাসে এর দীর্ঘস্থায়ী গুরুত্ব বিস্তারিতভাবে আলোচনা করা হবে। প্রাচীন ভারতে অন্যতম সমৃদ্ধ ও ব্যাখ্যাত নগর ছিল শ্রাবস্তী। এটি কুশল রাজ্যের রাজধানী এবং রাজা পালি ভাষায় প্যাসেন্ডি এর শাসন কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। শ্রাবস্তী নগর বাণিজ্য, রাজনীতি, সংস্কৃতি ও ধর্মপ্রচার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল। বিভিন্ন অঞ্চলের ব্যবসায়ী, পণ্ডিত, সাধু ও ধর্মগুরুদের আগমন নগরটি সর্বদা প্রাণবন্ত থাকত। গৌতম বুদ্ধের সময় শ্রাবস্তী ছিল বৌদ্ধ ধর্ম প্রচারের অন্যতম প্রধান কেন্দ্র। এখানে বহু ধনী গৃহস্থ, রাজপরিবারের সদস্য ও সাধারণ মানুষ বুদ্ধের উপদেশ শুনে ধর্মের অনুরক্ত হন। বুদ্ধ নিজেও বহুবার শ্রাবস্তী অবস্থান করেছেন এবং এখানে তিনি অসংখ্য সূত্র ও দেশনা প্রদান করেন। শ্রাবস্তীর নিকটবর্তী শান্ত ও নিরিবিলি পরিশেষে অবস্থিত জেতবন এই নগরের ধর্মীয় গুরুত্বকে আরও বৃদ্ধি করে। জেতবনের নামকরণের পিছনে রয়েছে কোশল রাজ্যের রাজকুমার জেত। তিনি ছিলেন রাজা প্যাসেনজিতের পুত্র এবং একজন অভিজাত ও শিক্ষিত পুরুষ। শ্রাবস্তীর উপকণ্ঠে তার মালিকানাধীন একটি মনোরম উদ্যান ছিল। এই উদ্যানটি ছিল প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর, ঘন বৃক্ষরাশি, ছায়াঘেরা পথ, পাখির কুঞ্জন ও নির্মল পরিবেশে পরিপূর্ণ। নগরের কোলাহল থেকে দূরে অবস্থিত হওয়ায় এটি সাধনা ও ধ্যানের জন্য বিশেষভাবে উপযোগী ছিল। পরবর্তীকালে এই উদ্যানই বৌদ্ধ ধর্মের ইতিহাসে জেতবন নামে পরিচিত হয়ে ওঠে। রাজকুমার জেতের নামানুসারে এর নামকরণ হলেও এর মহিমা ও খ্যাতি বহুগুণ বৃদ্ধি পায় অনাথপিণ্ডি সৃষ্টির দান ও গৌতম বুদ্ধের অবস্থানের কারণে। জেতবনের ইতিহাস অনাথপিণ্ডিক সৃষ্টির ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। অনাথপিণ্ডিক ছিলেন শ্রাবস্তীর এক প্রসিদ্ধ ধনী ব্যবসায়ী। তার প্রকৃত নাম ছিল সুদত্ত, কিন্তু দরিদ্র, অনাথ ও অসহায়দের প্রতি তার অগাধ দয়ার কারণ তিনি অনাথপিণ্ডিক নামে পরিচিত হন। এই নামের অর্থ অনাথদের অন্নদাতা। তিনি ছিলেন গৌতম বুদ্ধের অন্যতম প্রধান গৃহী শিষ্য। বুদ্ধের শিক্ষা, বিশেষ করে দান, করুণা ও অহিংসার আদর্শ তাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। অনাথপিণ্ডিক উপলব্ধি করেছিলেন যে বুদ্ধ ও তার শিষ্য সঙ্গের জন্য একটি স্থায়ী ও নিরাপদ আবাসস্থল প্রয়োজন, যেখানে তারা বসবাস করতে পারতেন
এবং নির্বিঘ্নে ধর্মচর্চা ও শিক্ষা প্রদান করতে পারতেন। অনাথপিণ্ডিক সৃষ্টি যখন রাজকুমার জেতের উদ্যানটি ক্রয়ের ইচ্ছে প্রকাশ করেন, তখন জেত প্রথমে তাতে সম্মত হননি। তিনি তার প্রিয় উদ্যানটি বিক্রি করতে অনিচ্ছুক ছিলেন। রসিকতার ছলে তিনি বলেন, তুমি যদি এই উদ্যানের পুরো ভূমি স্বর্ণমুদ্রা দিয়ে দেখে দিতে পারো, তবেই আমি এটি বিক্রি করব। রাজকুমার জেত হয়তো ভেবেছিলেন এটি একটি অসম্ভব সত্য, কিন্তু অনাথপিণ্ডিক সৃষ্টি এটিকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেন। তিনি বিপুল পরিমাণ স্বর্ণমুদ্রা এনে উদ্যানের ভূমিতে বিছিয়ে দিতে শুরু করেন। এই দৃশ্য রাজকুমার জেতকে বিস্মিত ও অভিভূত করে তোলে। তিনি অনাথপিণ্ডিকের অতল সংকল্প, দানশীলতা ও বুদ্ধির প্রতি গভীর ভক্তিতে মুগ্ধ হন। অবশেষে রাজকুমার জেত অবশিষ্ট অংশ বিনামূল্য দান করেন এবং নিজেরও বিহার নির্মাণের সহযোগিতা করেন। এই ঐতিহাসিক ঘটনা মধ্য দিয়ে জেতবন অনাথপিণ্ডিকের অধীনে আসে এবং এখানে একটি মহৎ ধর্মীয় প্রতিষ্ঠান গড়ে ওঠে। উদ্যানটি রাজকুমার জেত এবং বিহারটি অনাথপিণ্ডিক কর্তৃক নির্মিত হওয়ায় এর নামকরণ হয় জেতবনে অনাথপিণ্ডিকারাম। এটি ছিল বৌদ্ধ সংঘের জন্য একটি আদর্শ বিহার। এখানে ভিক্ষুদের জন্য পৃথক কুটির, ধর্মসভা বা উপদেশ প্রদানের জন্য সভাগৃহ, ধ্যানকক্ষ, উপাসনাস্থল এবং পানীয় জলের জন্য কূপ ও জলাশয়ের ব্যবস্থা ছিল। এই বিহারটি সুপরিকল্পিত ও সুশৃঙ্খলাবদ্ধভাবে নির্মিত হয়েছিল। বৌদ্ধ নিজেই বিহার নির্মাণের ক্ষেত্রে কিছু নির্দেশনা প্রদান করেছিলেন, যাতে এটি ভিক্ষুদের সংযমী ও সাধনামূলক জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়। প্রাচীন ভারতের ধর্মীয় স্থাপত্যের ইতিহাসে জেতবন একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত। গৌতম বুদ্ধ তার জীবদ্দশায় প্রায় ৪৫ বছর ধর্মপ্রসার করেন। এই দীর্ঘ সময়ের মধ্যে তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে প্রভ্রমণ করেন এবং ধর্মদেশনা প্রদান করেন। তবে এই সময়ের মধ্যে ১৯টি বর্ষাবাস তিনি জেতবন বিহারে যাপন করেন, যা অন্য যে কোনো স্থানের তুলনায় সর্বাধিক। বর্ষাবাস ছিল বৌদ্ধ সংঘ জীবনের একটি গুরুত্বপূর্ণ প্রথা। বর্ষাকালে জীবজন্তুর ক্ষতি এড়াতে এবং নিয়মিত সাধনার জন্য ভিক্ষুগণ এক স্থানে অবস্থান করতেন। জেতবনের শান্ত পরিবেশ, সুব্যবস্থা ও শ্রাবষ্টির মানুষের সমর্থনের কারণে এটি বুদ্ধের অন্যতম প্রিয় আবাসস্থলে পরিণত হয়। জেতবনে অবস্থানকালে গৌতম বুদ্ধ অসংখ্য গুরুত্বপূর্ণ সূত্র দেশনা করেন। পালি ত্রিপিটকে বহু সূত্রে সূচনা হয় এবং তখন ভগবান শ্রাবষ্টির নিকটে জেতবনে অনাথপিণ্ডিক আরামে অবস্থান করেছিলেন। এই বাক্য দিয়েই ধর্মপদ, সংযুক্ত নিকায়, মধ্যম নিকায় এবং অঙ্গুত্তর নিকায়ের বহু গুরুত্বপূর্ণ উপদেশ জেতবনে প্রদান করা হয়েছে। এখানে বুদ্ধ চারি আর্য সত্য, অষ্টাঙ্গিক মার্গ, পতিত্ব সমুৎপাত, অনিত্যতা, দুঃখ ও অনাত্মার মতো গভীর দর্শন সাধারণ মানুষের বোধগম্যর ভাষায় ব্যাখ্যা করেন। জেতবন ছিল কেবল একটি আবাসস্থল নয়, বরং এটি ছিল এক বিশাল শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ভিক্ষুদের শীল, সমাধি ও প্রজ্ঞার চর্চা হতো। নবদীক্ষিত ভিক্ষুরা প্রবীণ ভিক্ষুদের নিকট ধর্ম ও বিনয়ের শিক্ষা গ্রহণ করতেন। বুদ্ধ এখানেই সংঘের নিয়মকানুন প্রণয়ন করেন, যা পরবর্তীকালে বিনয় পিটকে হিসেবে সংকলিত হয়। ভিক্ষু ও ভিক্ষুণীদের দৈনন্দিন আচরণ, শৃঙ্খলা ও নৈতিক জীবনযাপনের নির্দেশনা জেতবনের সংঘ জীবনের মধ্য দিয়েই সুসংহত হয়। জেতবনের প্রতিষ্ঠা বৌদ্ধ ধর্মের সামাজিক আদর্শকে সুস্পষ্টভাবে প্রতিফলিত করে। অনাথপিণ্ডিক সৃষ্টির দানশীলতা প্রমাণ করে যে ধন সম্পদ মানব কল্যাণে ব্যবহৃত হলেও তা সমাজের চিরস্থায়ী মূল্য সৃষ্টি করতে পারে। জেতকুমার জেতের সহযোগিতায় রাজকীয় পৃষ্ঠপোষকতায় এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই বিহারে ধনী গরিব নারী পুরুষ রাজা প্রজা নির্বিশেষে সবাই বুদ্ধের শিক্ষা লাভের সুযোগ পেত। এটি বৌদ্ধ ধর্মের সাম্য, করুণা ও মানবিকতার আদর্শকে বাস্তবে রূপ দেয়। বর্তমান ভারতের উত্তরপ্রদেশে অবস্থিত শ্রাবস্তী ধ্বংসাবশেষের নিকট জেতবনের প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। বিভিন্ন স্তূপ, কুটিরের ভিত্তি, প্রাচীন ইট ও স্থাপনার চিহ্ন থেকেই জেতবনের ঐতিহাসিক অস্তিত্ব প্রমাণিত হয়। আজও জেতবন বৌদ্ধ তীর্থস্থান হিসেবে গুরুত্বপূর্ণ। বিশ্বের বিভিন্ন দেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, জাপান, চীন, কোরিয়া থেকে ভক্তরা এখানে এসে ধ্যান ও শ্রদ্ধা নিবেদন করেন। জেতবন বৌদ্ধ ইতিহাসে এক উজ্জ্বল ও অনন্য অধ্যায়। এটি গৌতম বুদ্ধের ধর্মপ্রচারের প্রধান কেন্দ্র, সংঘজীবনের আদর্শ উদাহরণ এবং দানশীলতার এক চিরন্তন নিদর্শন। রাজকুমার জেতের উদ্যান ও অনাথকেন্দ্রিক সৃষ্টির মহান দানকে সমন্বয়ে যে বিহার গড়ে উঠেছিল তা আজও মানব সভ্যতাকে শিক্ষা দেয় ত্যাগ, করুণা, সাম্য ও প্রজ্ঞার পথ। জেতবন আমাদের স্মরণ করিয়ে দেয় প্রকৃত সম্পদ হলো মানব কল্যাণের নিবেদিত হৃদয়, আর প্রকৃত ধর্ম হলো সকল জীবের মঙ্গল কামনা। এই কারণে জেতবন কেবল অতীতে একটি ঐতিহাসিক স্থান নয়, বরং চিরকালীন মানবিক ও নৈতিক আদর্শের প্রতীক। পরিশেষে আবারও বলবো, নিত্য নতুন ভিডিও পেতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখুন। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম।